রানী, মেয়েটাকে এবার শিখিয়ে পড়িয়ে শ্বশুর ঘর করতে পাঠা। আর কতদিন রে? সমুদ্র কিন্তু বিপথে যাচ্ছে, এরপর আমাকে দোষ দিতে পারবি না। হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো দ্রাক্ষানির আহুতি সিজন 4, আর আজকের পর্ব হলো 1। শুনছো দ্রাক্ষানির প্রথম পর্ব, অপবিত্রতা। তাহলে বন্ধুরা চলো আজকের পর্বটা শুরু করা যাক। সন্ধ্যায় নিজের বাসভবনে কিছুতেই মন বসে না রাজনীতিবিদ সমুদ্র বসুর। একটু বাগান বাড়ি না গেলে মনটা কেমন উড়ু উড়ু করে তার। কিন্তু বাগান বাড়ি আর ঘরের মধ্যে একটা স্থূল পার্থক্য আছে। বাড়িতে ওই তুলসী গাছ আজীবন সহ্য করা গেলেও বাগান বাড়িতে রোজ একই ফুল ভালো লাগে না তার। আজ যদি গোলাপ তো কাল রজনীগন্ধা, আবার পরশু জুঁই। বাড়িতে একই নারী মানুষ বাধ্য হয়েই সহ্য করলেও বাগান বাড়িতে একই নারী কেন ভালো লাগবে? রাজনীতি এই বসু পরিবারের প্রাচীন পেশা। সমুদ্র বসুর বাবা থেকে দাদামশাই সকলেই ছিলেন রাজনীতিবিদ। পিতা অলঙ্কার বসুর মৃত্যু হয় বিগত ইলেকশনের সময় রোড অ্যাক্সিডেন্টে। তখন থেকে নিজের পেশা ছেড়ে সমুদ্র বসু বসেছেন পিতার আসনে। এমএলএ হবার পর থেকে সমুদ্র আমল পাল্টে গেছে, সেটা তার বিধবা মা নীলিমা বুঝতে পারেন। সেই কারণে তিনি ছেলের বিয়েও দিলেন তাড়াতাড়ি করে। কিন্তু কিছুই হলো না। বউকে মেরে তকমা দিয়ে বাপের বাড়ি রেখে এসে দিনের পর দিন পরনারীতে আসক্ত হয়ে আছে সমুদ্র। আর তার সাকরেত ওই বিজয় চৌহান ভীষণ পাজি লোক একটা। সমুদ্রকে বারবার নীলিমা বলে দিয়েছিলেন দিল্লিতে চাকরি ফেলে আসার কোনো দরকার নেই। কিন্তু এই বিজয়, যে আগে ছিল অলঙ্কার বসুর পিয়ে, এখন হয়েছেন সমুদ্রের পিয়ে। এই লোকটা আসলে যত নষ্টের গড়া। নীলিমা বাড়িতে আগুন ধরতে দেখেও চুপ করে থাকেন, কারণ এই পরিবারের নারীর কোনো সম্মান নেই। ঈশ্বর পর্যন্ত মানে না নারীদের। তাই তো কোনো নারী দেবীর পুজো এই বাড়িতে হয় না। না লক্ষ্মী পুজো হয়, না কালী পুজো হয়। মনে মনে নীলিমা বলে, কবে যে মহামায়া নিজে আসবেন এই অনাচার দমন করতে তিনিই জানেন। নীলিমা শুনতে পেলেন সমুদ্র বেরিয়ে গেল গাড়ি নিয়ে। বিজয়কে সমুদ্র বলেছিল তার বাগান বাড়ি অপসরাতে যে মেয়েটি রাখা হয়েছিল তাকে তাড়িয়ে যেন নতুন কোনো ফ্রেশ মেয়ে আনা হয়। আর ভালো লাগছে না ওই কাঠি মতন বিদেশি এলিনাকে, দেশি মেয়ে চাই তার। সমুদ্রের বাগান বাড়ির নাম অপসরা। সেখানে আছে যাবতীয় বিলাসিতার আয়োজন। নিজের বিয়েও বেশি দিন পুরনো নয়। দুর্গাকে বিয়ে করেছে সমুদ্র কয়েক মাস আগেই। ওই বছর 20 রোগা পাতলা মেয়েটিকে দিয়ে মা ভেবেছিল সমুদ্রকে বেঁধে দেবে। সেটা আদতে সম্ভব নয়। ফুলশয্যার রাতে যে মেয়ে পড়ে পড়ে ঘুমোয় তাকে লাগবে না সমুদ্রের। 30 বছরের
তরতাজা যুবক সে, শিক্ষিত, প্রতিষ্ঠিত এবং অভিজাত পরিবারের ছেলে সে। মায়ের সইয়ের মেয়ে দুর্গা তার নামের বউ হয়েই থাক। বাপের ঘরের নেশা তার বড়, থাক সে ওখানেই। সমুদ্র বেশ আছে নিত্য নতুন নারীর সঙ্গে। আজকে বিজয় চৌহান একটা খাসা মাল জোগাড় করে রেখেছে বসের জন্য বাগান বাড়িতে। এই মেয়েটিকে মোটা টাকার চুক্তিতে স্বাক্ষর করে এনেছে অপ্সরাতে। বিজয় জানে বসকে কি করে খুশি করতে হয়। মেয়েটির নাম আলিয়া। এখানে আজকেই এসেছে আলিয়া। এখানে এসে এত সুন্দর একটা আউট হাউস দেখে একদম অবাক হয়ে গেছে সে। রক্ষিতা হয়ে থাকার জন্য এত বিলাসিতা? হবে নাই বা কেন? কার রক্ষিতা সে, সেটাও তো দেখতে হবে। সমুদ্র বসু নামটা ভাবলেই ভিতরে ভিতরে শিহরণ খেলে যায়। বাথরুমে ঢুকে নিজের পোশাকগুলো একে একে ছেড়ে ফেলল আলিয়া। সামনে বিশাল বাথটব। সমুদ্র বসু আসার আগেই ফ্রেশ হতে হবে, কিন্তু বড্ড ইচ্ছা করছে ওই জলের মধ্যে পানকৌড়ির মতো ডুব দিতে। বিশাল বাথরুম, যার 3 দিকেই দেওয়ালে আয়না লাগানো। নগ্ন অবস্থায় চুলটাও খুলে দিল সে। আয়নার দিকে নিজেকে দেখতে লাগলো আলিয়া। গায়ের উপর হাত বোলাতে বোলাতে আলিয়া বলল, এত মসৃণ ত্বক, যার ওপর পিঁপড়ে উঠলেও পিছলে যাবে। তুমি তো পিছলে যাবে সমুদ্র বসু, এটাই স্বাভাবিক। আলিয়ার বয়স 24 বছর। রূপনারায়ণপুরের মেয়ে সে। ইচ্ছা ছিল মডেল হবে। সেই ভাবনা থেকেই কলকাতায় আসা। কিন্তু 7 ঘাটের জল খেয়ে শেষে দেহ ব্যবসা ছাড়া আর কিছুই জোটেনি তার কপালে। রূপ তার কাল হয়েছে। আলিয়ার চুল লম্বা, প্রায় নিতম্ব পর্যন্ত বিস্তৃত। ছোট কপাল, ধনুকের মতো ভ্রুযুগল। দুটো চোখ যেন সদ্য ফোটা পদ্মের মতো। আলিয়া নিজেও জানে না এই 2 চোখে কি এক সম্মোহন লুকিয়ে আছে, যার দিকে একবার তাকালে চোখ সরিয়ে নেওয়া বড্ড কঠিন। নিজের নাকের ওপর হাত রেখে আলিয়া বলল, তীক্ষ্ণ নাক আর পুরু ঠোঁট যে কোনো পুরুষের একান্ত কাম্য। আজকালকার মেয়েদের মতো কাঠখোট্টা না আলিয়া। স্তন যেন সৃষ্টিকর্তা কামনা জর্জন অবস্থায় বানিয়েছেন এমনই সুডল। দেখলে মনে হয় ঠিক খাজুরাহো মন্দিরের সেই প্রস্তর নির্মিত নারী মূর্তির সামনে দাঁড়িয়ে। আলিয়ার নাভি সুগভীর। নিজের শরীরের স্পর্শে নিজেই যেন কামাতুর হয়ে ঘেমে একাকার হয়ে গেল আলিয়া। কোমরের কাছে দুদিকে সামান্য মেয়েদের আভাস। ডান দিকের কোমরে একটা কালো তিল, আর স্ফীত নিতম্ব, আর পা দুটি নিটল। গোলাপের পাপড়ি দেওয়া জলে নগ্নিকা নেমে গেল জল কেলি করতে। জলের মধ্যে নিজের সমস্ত তাপ সমর্পণ করে অনেক সময় কাটিয়ে উঠে এলো আলিয়া। ঘাম তেলের মতো একটা অলিভ তেল শরীরে ভালো করে মর্দন করে নিল সে। সুগন্ধি এই তেল তার নির্লোভ শরীর যেন কাঁচের মতো স্বচ্ছ করছে। না, আর আয়নার সামনে দাঁড়িয়ে গেলে হবে না, তাহলে আবার নিজেকে দেখতে দেখতে সময় জ্ঞান হারিয়ে ফেলবে সে। এখন তো আবার সমুদ্রতে বাঁধ দিতে হবে যে। কালো রঙের অন্তপাস পরে তার উপর একটা নেটের কালো শাড়ি পরে নিল সে। চুলগুলো ড্রায়ার দিয়ে শুকিয়ে তাতে
সুগন্ধি ব্যবহার করলো। নকল হীরের একটা সরু হার আর কানের পরে রেডি হয়ে গেল আলিয়া। সমুদ্র অপ্সরাতে এসেই বিজয়কে বলল, কি হে, তোমার সেই বুলবুল কোথায়? বিজয় বলল, আপনি বসুন স্যার, ড্রিঙ্ক নিন, আরাম করে বসুন, তারপর ঘরে চলে যাবেন। একদম পারফেক্ট পিস। কাল নিজে আপনি আমাকে উপহার দিতে চাইবেন, এই চ্যালেঞ্জ রইল। বিজয় বেরিয়ে গেল গাড়ি নিয়ে। সমুদ্র দুপেক উদারস্থ করে উঠে দাঁড়ালো। চলতে গিয়ে একটু টলছে সে। ধীর পায়ে এগিয়ে গেল সে গণিকার ঘরের দিকে। সেখানে তার জন্য অপেক্ষা করছে এক অপ্সরা। ওদিকে একতলা বাড়িতে বিছানায় শুয়ে শুয়ে বই পড়ছে দুর্গা। পরনে তার লাল রঙের শাড়ি, মাথায় কলা বেনুনি, পায়ে লাল আলতা, মাথা ভর্তি সিঁদুর, নাকে সোনার নোলক। গুড় পিঠে ভাসতে ভাসতে দুর্গার মা রানী বলল, কই, বলছি যে মা ঠাকুরান, বই পেলে আসুন দেখি, দুটো খেয়ে যান, বাজা যে একটুই হয়ে গেল। দুর্গা বিছানা ছেড়ে নেমে দৌড় লাগালো রান্নাঘরের দিকে। মায়ের কাছে পা ছড়িয়ে গুড় পিঠে খেতে বসল সে। দুর্গার বাবা এমন সময় হাতে ফোন নিয়ে সে বলল, রানী, বিয়ান ফোন করেছেন, দুর্গা মাকে খুঁজছেন। রানী স্বামীর হাত থেকে ফোন নিয়ে বলল, এই যে নীলিমা, কি খবর? নীলিমা গম্ভীর গলায় বলল, রানী, মেয়েটাকে এবার শিখিয়ে পড়িয়ে শ্বশুর ঘর করতে পাঠা। আর কতদিন রে? সমুদ্র কিন্তু বিপথে যাচ্ছে, এরপর আমাকে দোষ দিতে পারবি না। মেয়ের মায়া ত্যাগ করে ওকে এবার পাঠিয়ে দে। রানী এক রাস চিন্তা নিয়ে বলল, বাবা জীবন ভালো আছে তো?